হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 18 করবো। আর এই প্র্যাকটিস সেটগুলোতে কিন্তু আপকামিং যে এক্সাম আসছে, যেমন ধরো ফুড আসছে, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আসছে, মানে পরীক্ষা আসছে, প্লাস ভ্যাকেন্সি আসছে প্রায় 12,000। কলকাতা বলিস না, সরি, WBP 12,000 কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে। এছাড়াও রেলের ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে, রেলের 3-4খানা পরীক্ষা আছে এই বছরেতেই সব ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো প্র্যাকটিস সেটগুলো কিন্তু সেই রকম স্ট্যান্ডার্ডের করা হচ্ছে যাতে তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক সুবিধা হয়। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। কি বলেছে? পূর্ণ ঘন সংখ্যা হবে, তাই তো? তাহলে পূর্ণ ঘন বলেছে, ঠিক আছে। একটা কত আছে? 675। এই আছে সংখ্যাটা। কত দিয়ে যাচ্ছে? দেখো এটা 5 দিয়ে যাচ্ছে। 5 একে 5 17, 3 5 15, 25, 5 5 25। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 10, 35, 5 7 35। এটা তো দেখতেই পাচ্ছ 27 মানে 3-এর কিউব। 27 মানে 3-এর কিউব। আর কি আছে এখানে? দুটো 5 আছে, তার মানে এর সঙ্গে আরো একটা 5 গুণ করলে তবে 5-এর কিউব হবে। তাহলে কত গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হবে। তাহলে 5 গুণ করলে আমরা কি পাবো? সংখ্যাটা পূর্ণ ঘন হবে। কি হলো? 5 গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে পূর্ণ ঘন কনসেপ্টটা কি? আমি বললাম এই যে 27 একটি পূর্ণ ঘন সংখ্যা। কেন না? 3 গুণ 3 গুণ 3 তবে আসবে আমার 27। তাহলে 3টে আমরা যদি 27-এর ঘন করি, মানে পূর্ণ ঘন করতে হয়, মানে 27কে যদি ঘন করি তাহলে কি হবে? 3 আসবে, কারণ 3টে 3 থেকে আসছে একটা 3। ঠিক আছে? তাহলে 675কে যদি পূর্ণ ঘন হতে হয়, মানে কত গুণ করলে, মানে 5 গুণ করলে তবে পূর্ণ ঘন আসছে। এটা হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে কত বছরে কোনো টাকা 18.75 বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? কি হবে? দ্বিগুণ হবে। 5 বছর 5 মাস, 6 বছর 5 মাস, 7 বছর 5 মাস, না 5 বছর 4 মাস? আচ্ছা, সবার প্রথম কথা বলছে কি? সরল সুদে দ্বিগুণ হবে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? যদি আমি 1 টাকা রাখি তাহলে ক টাকা হয়ে যাবে? 2 টাকা হয়ে যাবে। এইটাই তো বলেছে, আর তো কিছু বলেনি। কত অঙ্ক এটা? 2-এরটা, তাই তো? 1 টাকা রাখলে 2 টাকা হয়ে যাবে। তাহলে এটা হলো আসল, এটা হলো সুদ আসল। তাহলে আমার ইন্টারেস্ট কত পাচ্ছি? ইন্টারেস্ট এখান থেকে পাচ্ছি 1। মানে সিম্পলি যদি বলি, আমি 1 টাকা যদি রাখি তাহলে 1 টাকায় সুদ পাবো, তবে না 1 আর 1 মিলে 2 হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যে 1 ইজ ইকুয়াল টু, কোন সূত্র ধরে বসাবো? I ইজ ইকুয়াল টু PTR বাই 100। এই সূত্রটা ফেলে দিলে হয়ে যাবে। তাহলে 1 টাকা যদি সুদ হয়, 1 টাকা সুদ হলে আসল কত হবে? 1 টাকা। P এর ভ্যালু 1। T এর ভ্যালু কত? T এর ভ্যালু সময়টা আমাকে জানতে চেয়েছে। এখানে দেখো কত বছরে, মানে সময়টা জানতে চেয়েছে, তার মানে T। আচ্ছা, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু নিচে তো 100 সূত্র হিসাবে আছে। আর এর ভ্যালু কত? দেখো আর এর ভ্যালু বলেছে 18.75, তাই তো? কত বলেছে? 18.75। তাহলে এইটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে T সমান সমান এ পাশে যা আছে T বাদ দিয়ে সবগুলো এই পাশে আনবো। ঠিক আছে? তাহলে কত করব? এ পাশে আসলে 100, নিচে লিখি T সমান সমান, এটা এ পাশে গেলে 100, এটা নিচে চলে যাবে 18.75। ক্লিয়ার? এইটাকে আমার হিসাব করতে হবে। প্রথম কথা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা দেবো তুলে ওপরে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে? দেখো এখানে 5 দিয়ে কাটছে। 3 5 15, 16 17 37, 5 7 35, 5 5 25। 5 দিয়ে কাটলে 5 20 100।
ঠিক আছে। 375 মানে এটা 25 দিয়ে যাবে, ঠিক আছে। কি করে দেখো, 25 একে 25 আর কত থাকবে, 12 থাকবে, মানে 125 মানে হচ্ছে 25 5 125, ঠিক আছে। আর 25 দিয়ে গেলে 4 25 100 হলো। 5 দিয়ে গেলে 4 5 20, 5 দিয়ে গেলে 3 5 15, তাহলে টি এর ভ্যালু কত বেরোবে, 4 গুণ 4 মানে 16/3 বোঝা গেল। কিন্তু এবার আমাকে বছর মাস বার করতে হবে। কি করে বার করব, এটা যদি আমি ভাগ করি তাহলে কি পাবো, ভাগ করলে কি পাবো, 3 5 15 1 মানে 5 পূর্ণ 1 3, তাহলে এখান থেকে বলতে পারবো 5 পূর্ণ 1 3 বছর, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে বছর মাস, তার মানে এটাকে আমি 5 বছর কিছু একটা মাস বলতে পারবো, ঠিক আছে। সেটাকে আমরা কিভাবে বলবো, দেখো 5 বছর এটা তো শিওর, এটা তো ফিক্সড, এটা কিছু করতে পারবে না। কিন্তু 1 3 বছরটাকে আমরা কিছু একটা করতে পারি। দেখো 5 পূর্ণ 1 3 কে আমরা 5 যোগ 1 3 এইভাবে তো লিখতেই পারি। তাহলে 5 বছর যোগ 1 3 বছর। এবার 1 3 বছরকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে সেটা মাসে পরিণত হবে। 1 3 বছরকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে সেটা মাসে পরিণত হবে, কারণ বছরের সঙ্গে 12 গুণ করলে সেটা মাসে পরিণত হয়। তাহলে এখানে আমরা কি করলাম, 12 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। কাটাকুটি করলে কত হবে, 3 4 12, তাহলে আমরা এখানে বলতে পারবো যে 5 বছর আর এটা কি বেরোলো 4 মাস। তাহলে কি হলো, তাহলে 5 বছর 4 মাস আমার আনসার হলো। বুঝতে পারলে অঙ্কটা? এই যে অপশন ডি তে আছে 5 বছর 4 মাস। বোঝা গেল তো অঙ্কটা? অঙ্কটা সিম্পল লজিকেই হচ্ছে, কিন্তু এই হিসাবটা একটুখানি দেখে করতে হবে, তাহলেই অঙ্কটা আরামসে নেমে যাবে। ওকে, চলো নেক্সট। চলো 3 নম্বর ম্যাথটা কি বলেছে, বলছে একটা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা প্রতিটি 10% বৃদ্ধি পায়। তারপর শঙ্কুর আয়তন বৃদ্ধি কত পার্সেন্ট হবে সেটা বার করতে হয়েছে। সবার প্রথম কথা, এই অঙ্কটার জন্য আমাদের প্রথমে একটুখানি শঙ্কুটা এঁকে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এই হচ্ছে শঙ্কু, ঠিক আছে। তাহলে শঙ্কুটার কি কি বৃদ্ধি পেয়েছে বলেছে, ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে আর উচ্চতা এটাও বৃদ্ধি পেয়েছে। ভালো করে বুঝবে, ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে এবং উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তনের কি পরিবর্তন হবে, এই আয়তনই যখন চেয়েছে সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে আয়তনের সূত্র কি। আয়তনের সূত্র কি হয়, দেখো আয়তনের সূত্র কি হবে, কার আয়তন, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি হয়েছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এইবারে এইখানে একটা জিনিস পরিষ্কার বুঝে নাও, এই যে এই পার্টটা আছে 1/3 আর পাই, 1/3 মানে 1 3 ভ্যালুও ফিক্সড 0.333 এভাবে চলবে, পাই এর ভ্যালুও ফিক্সড 22/7। তাহলে এইখানে মানে 1/3 পাই এর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কোথায় হবে, এই ব্যাসার্ধে চেঞ্জ হবে আর এইচে চেঞ্জ হবে, মানে আর এ চেঞ্জ হবে আর এইচে চেঞ্জ হবে, ঠিক আছে। ব্যাসার্ধ বলেছে কত, 10% বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ 10% মানে কি, 10% মানে 1/10। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 10 থেকে 11 হবে। কিন্তু এখানে সূত্র থেকে কি দেখতে পাচ্ছি, আর স্কয়ার আছে, মানে আরটা দুবার আছে, মানে ব্যাসার্ধটা দুবার চেঞ্জ হবে, তার মানে আবার একবার 10 থেকে 11 হবে। এই দুটো কি হিসাব করলাম না, আর এর হিসাব করলাম, কারণ আর স্কয়ার আছে বলে, তাই জন্য দুবার হিসাব করলাম। এবং উচ্চতাটা একবার চেঞ্জ হবে, কারণ এখানে স্কয়ার টোয়ার কিচ্ছু নেই। উচ্চতাটা 10% বৃদ্ধি পাবে। তাহলে 10% মানে কি, 10/11, সিম্পল, বোঝা গেছে। তাহলে এই 10কে 3 বার গুণ করলে কত হবে, 1000, আর 11কে 3 বার গুণ করলে মানে 11 কিউব, তাই তো। 11 কিউব কত হয়, 1331 হয়। কত হবে, 1331।
তাহলে ব্যাপারটা কি হলো, আমার 1000 আয়তন ছিল, এখন আয়তন হয়েছে মানে শঙ্কুটার এখন আয়তন হয়েছে 1331। তাহলে এখানে একটা চেঞ্জ হয়েছে, কিসের চেঞ্জ হয়েছে না বৃদ্ধি হয়েছে। কত বৃদ্ধি হয়েছে না 1000 থেকে 1331, তার মানে 331-এর বৃদ্ধি হয়েছে। 331-এর বৃদ্ধি এবার শতকরায় বার করতে হবে। 331-এর বৃদ্ধি কততে হয়েছে, 1000-এ হয়েছে। 331-এর বৃদ্ধি কততে হয়েছে না 1000-এ হয়েছে। এবার 100-তে কত বৃদ্ধি হয়েছে, কারণ আমরা শতকরা বার করতে গেলে 100-তে হিসাব করতেই হবে, ইন্টু 100%। এই দুটো শূন্য কাটলো, তাহলে একটা শূন্যের জন্য এক ঘর সরবে, মানে 33.1% অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে, 33.1%। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখো বেশি কিন্তু খাটতে হবে না, সিম্পলি আমার কিন্তু নেমে যাবে। কেন আমরা খাটতে যাবো যদি রেশিও পদ্ধতি হয়ে যায়। ক্লিয়ার, চলো নেক্সট। এইবার আসবো দেখো 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় কি বলছে, বলছে একটা বৃত্তের দুটো সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি আর 8 সেমি। একটা বৃত্তের দুটো সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি আর 8 সেমি। যদি ছোট জ্যাটি কেন্দ্র থেকে 4 সেমি দূরে থাকে, তাহলে কেন্দ্র থেকে অন্য জ্যাটির দূরত্ব কত হবে। আচ্ছা, বাহ, ভালো অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে, একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত আঁকি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। একটা বৃত্তের, এদিকে একটু বেশি লং হয়ে গেছে, একটা বৃত্তের কি বলেছে দেখো, দুটো সমান্তরাল জ্যা, ঠিক আছে, দুটো সমান্তরাল জ্যা, দুটো সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি আর 8 সেমি। এইটা কত 6, আমি এটা ধরলাম 8, ঠিক আছে, ওপরটা 6 ধরলাম, নিচেরটা 8 ধরলাম। এবার কি বলছে, ছোট জ্যাটি কেন্দ্র থেকে 4 সেমি দূরত্বে থাকে। ছোট জ্যাটা, এটা কেন্দ্র, তাহলে এটা ছোট জ্যা, ছোট জ্যাটা কেন্দ্র থেকে কতখানি দূরত্বে থাকে, 4 সেন্টিমিটার দূরত্বে থাকে। এইবার এইখান থেকে আমি যেটা এঁকেছি দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব কিভাবে বার করতে হয়, এই যে এটা আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। এবং এটা মনে রাখবে যে কেন্দ্র থেকে আমি যদি কোনো জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করি, তাহলে সেই জ্যাটা সমান দুটো খণ্ডে বিভক্ত হবে। তাহলে এটাও তো দুটো খণ্ডে বিভক্ত হবে, দুটো খণ্ডে বিভক্ত হলে এটা কত হবে, এটা হবে 3, এই পার্টটাও হবে 3, মানে দুটো খণ্ডে, এই পাশটা হবে 3, এই পাশটা হবে 3। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, আমি এখান থেকে এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা আমি বলতে পারবো 5, এই বাহুটা বলতে পারবো 5। এবারে প্রথমে প্রশ্ন আসবে, আমি কেন এখানে 5 বলতে পারবো। দেখো এবারে সিম্পল, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এমন হয় তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারবো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো বলতে পারবো, সিম্পল এটা বলা যায়। তাহলে অতিভুজ কোনটা, এই যে এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, মানে 4 হচ্ছে লম্ব, 3 হচ্ছে ভূমি। তাহলে লম্ব মানে কত, 4 স্কয়ার, ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে 4 4 16, 3 3 9, মানে কত বেরোচ্ছে 25। আর এটা কত কি বেরোলো তাহলে, অতিভুজ স্কয়ার, তাই তো, অতিভুজ স্কয়ারের ভ্যালু কত বেরোলো 25। এখান থেকে যদি আমি অতিভুজ বার করতে চাই, এখান থেকে যদি আমি অতিভুজ বার করতে চাই তাহলে বলবো √25, তার মানে ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এটা এতখানি করে বার করার দরকার নেই, আমরা জানি যে 3 4 5 এর কিন্তু ট্রিপলেট হয়। আমরা বেশ কিছু আগে আমরা কিন্তু অলরেডি ট্রিপলেট নিয়ে আলোচনা করেছিলাম, তো 3 4 5 কিন্তু ট্রিপলেট হয়। ঠিক আছে, ওকে, তাহলে এবার দেখি, তাহলে এইখানেও সিম্পল, যদি এই পার্টটা 5 পেয়ে গেছি, এই যে এটা 5 পেলাম, এটা কি পেলাম, কেন্দ্র থেকে একটা মানে পরিধিতে একটা
বিন্দুর দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে এই 5টা বলতে পারবো আমি ব্যাসার্ধ, বলতে পারবো কি না? 5 বলতে পারবো ব্যাসার্ধ। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে আর একটা এই বিন্দুর ওপর টানি তাহলে এটাও বলতে পারবো 5, কারণ এইটাও আমার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটাও আমার কী বেরোবে? ব্যাসার্ধ। এটাও 5 বলতে পারবো। এইবারে আমি যদি কেন্দ্র থেকে এই 8 সেন্টিমিটারের ওপর একটা লম্ব আঁকি তাহলে সেও কি করবে? এই যেটাকে এই লম্বটা দুটো সমান ভাগে ভাগ করবে, যেটা হবে ভ্যালু হবে 4, কারণ 4 আর 4 মিলেই পুরোটা 8 হচ্ছে। সিম্পল। তাহলে এটা 4, এটা 5, এটা কত হবে? 3, কারণ এই যে ট্রিপলেট 3, 4, 5-এর ট্রিপলেট কেন হবে? এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। বোঝা গেছে? একদম প্লেন কনসেপ্টের অঙ্ক, শুধু কনসেপ্টটা থাকলে তুমি নামাতে পারবে একদম চোখ বুঝে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, তার আগে এটা বলে দিই, এটা বলেছিল কি কেন্দ্র থেকে অন্য জায়গাটির দূরত্ব কত হবে। একটা জায়গার দূরত্ব কত? এটা 4, ঠিক আছে, কারণ এটা বলে দিয়েছিল। অন্য জায়গাটা তাহলে কত হবে? অন্য জায়গাটা হবে 3, অন্য জায়গাটা হবে 3 সেন্টিমিটার। বোঝা গেছে? চলো নেক্সট। এবার আসি 5এরটা। আখের দাম 20% বেড়েছে, তাহলে একজন গৃহিণী তার খরচ কত শতাংশ কমিয়ে যান যাতে খরচ একই থাকে? এইগুলো একদম সোজা অঙ্ক, এগুলো একদমই সোজা অঙ্ক। কি বলেছে? 20%, কি বলেছে? দাম বেড়েছে। সরি। আচ্ছা, 20% মানে কি? মানে 20% মানে 1-এর 5, মানে 5-এ কত বৃদ্ধি পেয়েছে? 1, মানে 5-এ 1 বাড়লে প্রাইস কি বের হয়েছে? প্রাইস হয়েছে 5-এ 6। তাহলে কনজামশন ব্যস্তানুপাত হবে, মানে দ্রব্য কীভাবে আমরা যদি দাম বাড়ে তাহলে দ্রব্য কম কিনবো, মানে আগে 6 ব্যবহার করতাম, এখন ব্যবহার করছি 5। তাহলে খরচ একই রাখতে কত শতাংশ কমিয়ে দেন? খরচ একই রাখতে হবে, তাহলে কত কমাতে হবে? 1 কমাতে হবে। কততে কমাতে হবে? 6তে কমাতে হবে। তাহলে পার্সেন্টেজে করলে গুণিত 100%। 100/6 মানে 50/3, মানে 16.23%। এই যে অপশান এতে আছে 16.23%। বোঝা গেছে? দরকার পড়লে কাটাকুটি করে নিও। কত দিয়ে যাচ্ছে? 2, 3, 2, 50, তাহলে 50/3, 3, 16, 48, 49, 50, 2/3%। সিম্পল। রেশিও মেথডে করে দেবে, কোনো কিছু নেই, আরামসে করে দেবে। চলো নেক্সট। দেখো 6-এরটা কী বলেছে। 6টা এরকম অঙ্ক খুব দেয় পিএসসি। 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, এইভাবে চলতে 1 - 1/25 এরকম দিয়েছে। তাহলে কি দিয়েছে? কতটা দিচ্ছে? 6-টা, তাই তো? 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, এইভাবে চলতে 1 - 1/25 এইরকম এসছে। তাহলে 1 - 1/3 মানে আমরা বলতে পারবো 2/3। এখানে 1 - 1/4 বলতে পারবো আমরা 3/4। এইভাবে 1 - 1/5 মানে 4/5, এইভাবে করতে 1 - 1/25 মানে 24/25 এইটা আমরা বলতে পারবো কি পারবো না? তাহলে এক্ষেত্রে কি করব? দেখো, এই 3 আর এই 3 কাটবে, 4 আর 4 কাটবে, এইভাবে 5, 5, 6, 6 কাটতে থাকবে। লাস্টে কিন্তু 24 পর্যন্ত কেটে যাবে। তাহলে এখানে আমার কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। এখানে আমার কি পড়ে থাকবে? 25 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার হবে 2/25। মানে যখনই করবে এত ভাঙার কিছু নেই, প্রথমটা ভাঙবে আর শেষটাকে করবে। প্রথমটা কত হবে? 2/23, শেষটা কত হবে? 25 মানে 24। আচ্ছা, 2/23 কেন নিলাম? 2/3 তো। 24/25 ভাববে না কিছু। এটার প্রথমেরটা আর এইটার শেষে, মানে শেষেরটা একদম নিচে, মানে ওপরেরটা লবটা আর এটা হটটা, ঠিক আছে? নিউমিনেটর আর ডিনোমিনেটরটা লিখে দেবে। 2/25 এইটা হবে অ্যান্সার। আর এইটা হচ্ছে কিভাবে আসে তার লজিক। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কত? ও আচ্ছা, এখানে আর পয়েন্ট অ্যান্সার বার করতে হবে। সিম্পল ব্যাপার। এটা কাজ করে দাও, এটার সঙ্গে 4 গুণ করো, এটার সঙ্গে 4 গুণ করো, কি হবে? 8/100। তাহলে 0.08 অ্যান্সার। এমনি ভাগ করেও করতে পারো, যেমনভাবে করবে তেমনভাবেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনটা আসছে? অপশান ডি। বোঝা গেছে? চলো নেক্সট।
দেখো এখানে কি বলেছে, 1 কেজি চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পাবে 12 টাকা। যদি চায়ের দাম 25% বাড়ে তাহলে মূল্য বৃদ্ধি পাবে 12 টাকা। তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে? ওকে, নতুন মূল্য তার মানে 1/4, 1-এর ভ্যালু হচ্ছে কত 12, তাহলে নতুন ভ্যালু 5 12 60 অ্যান্সার হবে। কিভাবে হবে দেখো, বলেছে চায়ের মূল্য 25% বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো কতটা 7-এরটা, তাই তো। কত? 25% বৃদ্ধি পাবে। 25% মানে 1/4, তাহলে 4-এ বৃদ্ধি পেয়ে কত হবে? 4-এ বৃদ্ধি পেয়ে হবে 5। ঠিক আছে, এখানে কি বলেছে যে 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পাবে, অরিজিনালি মূল্য বৃদ্ধি পাবে 12 টাকা। অরিজিনালি কত বৃদ্ধি পাবে? 12 টাকা। এখানে রেশিওতে কত বাড়ছে? এখানে রেশিওতে বাড়ছে 1। তাহলে 1 মানে কত? এই 12। 1 মানে কত? না 12 টাকা। এবার এখানে কি চেয়েছে সেটা দেখতে হবে। এখানে চেয়েছে নতুন মূল্য কত হবে। কি বলেছে? নতুন মূল্য কত হবে। নতুন মূল্য তো এখন 5 হয়ে গেছে, আগে ছিল 4, এখন চলছে 5। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 গুণ 12 মানে 60 টাকা। এবার যদি বলতো আগের ভ্যালু কত ছিল? 12 গুণ 4, 3 12 36, 4 12 48 টাকা হতো। এখন 12 টাকা বেড়েছে, তাই জন্য 60 টাকা হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? চলো তাহলে এটার অ্যান্সার, আচ্ছা বি দেওয়াই আছে, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। দেখো 8-এরটা কি বলছে? 8-এরটা বলছে কত টাকার 12.5% 600 টাকা হবে। কত টাকার 600 12.5% বলেনি, কিন্তু বলেছে কোনো একটা টাকা আছে, এর 12.5% হচ্ছে 600 টাকা। এইটাকে বার করতে হবে। কত? 600 টাকা। ঠিক আছে, তাহলে 12.5% মানে কত? 12.5% মানে হচ্ছে 12 দুগুণে 24 একে 25, 25/2 গুণিত পার্সেন্টেজের জন্য 1/100 সমান 600। কাটাকুটি করলে 4, তাহলে কত টাকা হচ্ছে? দেখো 4 2 8, তাহলে 600 গুণিত 8, 6 8 4800 টাকা। অপশান সি। বোঝা গেছে? সিম্পল, কিচ্ছু নেই এটাই। চলো নেক্সট। দেখো 2-এরটা সরল দিয়েছে, এরকম সরল কিন্তু তোমরা এক্সামে পাবে, অবশ্যই পাবে। দেখো কি বলেছে এখানে, 3 পূর্ণ 1/2 বিয়োগ 2 পূর্ণ 1/4 ডিভাইড বাই 1 পূর্ণ 1/4 মাইনাস 1/2, 1 পূর্ণ 1/2, 1/3, 1/6। সবার প্রথম আগে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। সবার প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ঠিক আছে, তাহলে 2 একে 2 একে 3, তার মানে হচ্ছে 3/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। তাহলে এই 3টে আছে। তাহলে এই পার্টটাকে আমরা আগে কি করব? লসাগু বার করব। লসাগু কত হবে? লসাগু হচ্ছে 6, পরিষ্কার দেখতে পাচ্ছি 6 হচ্ছে 3 2 6, মানে 3 3 9, 3 2 6 2 মাইনাস 6 6 1, তাহলে 9 আর 2 আর 1 কত হচ্ছে? 3/6। দেখো -2 -1 দুটো একই চিহ্ন বলে যোগ হবে, চিহ্নটা হবে কি? বড়টার চিহ্ন হবে। তাহলে কত বেরোচ্ছে? -3, সেই কারণের জন্য। ঠিক আছে, তাহলে 6/1। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা আমরা করলাম, বার করলাম হচ্ছে 1। তাহলে 1-এর সঙ্গে 1/2 গুণ হবে, 1-এর সঙ্গে 1/2 গুণ হলে 1/2 হবে, সিম্পল। তাহলে 4 একে 4 আগে 5, তাহলে 5/4 মাইনাস 1/2। এই পার্টটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে, আর ভাবনার কিছু নেই। এই পার্টটা হিসাব করলে কি হবে? 4 5 2 2 4, মানে 2 একে 2, তার মানে অ্যাকচুয়ালি কি আসছে? 3/4। এই পার্টটা কত আসছে? মানে এই পার্টটা এতখানি হলো, দেখো এতখানি কত আসছে? 3/4। এবার ভাগ আছে, কি হবে? গুণ হয়ে উল্টে যাবে, গুণ হয়ে উল্টে কত আসবে? 4/3 আসবে। আর 4 2 8 একে 9, 9/4। এই গেল কেটে, এই গেল 3। তাহলে এখন পড়ে থাকবে কি? 3 পূর্ণ 1/2 মাইনাস 3। এখান থেকে কত আসছে? এই পুরো পার্টটা পর্যন্ত এতখানি 3 এসছে। তাহলে 3 পূর্ণ 1/2 আর 3, পার্থক্য কত হবে? হাফ পার্থক্য হবে। কত পার্থক্য হবে? হাফ হবে পার্থক্য। তাহলে কত আসছে? অপশন এ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এইভাবে করলে আমাদের কিন্তু নেমে যাবে, একবারে সব লিখতে যাবে না, একদম সিম্পল। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, সেকেন্ড ব্র্যাকেটের তারপরে, থার্ড ব্র্যাকেটের তারপরে, এইভাবে আমরা এগোলে কিন্তু
আরামসে ম্যাথগুলো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের 9টা কমপ্লিট হয়ে গেল। এবার করব হচ্ছে 10। আচ্ছা, 10এরটা কি বলছে দেখো। 10এরটা বলছে অরুণ 20% লাভে একটি কম্পিউটার বিক্রি করবে। ঠিক আছে, স্থির করে বলে স্থির করে, তাতে 15% ছাড় দেয়। অরুণের লাভের শতাংশের পরিমাণ কত? ভালো কথা। অরুণ কত পার্সেন্ট লাভে বিক্রি করবে বলে স্থির করেছে? 20% লাভে। তার মানে সহজ কথা যদি আমরা বলি যে 100 টাকার মালটা কতটা, এটা 10এরটা, তাই তো? অরুণ 100 টাকার মালটা 120 টাকাতে বিক্রি করে বলে স্থির করেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় বলেছে যে 15% ছাড় দিয়েছে। কত ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। ওকে, তাহলে 120 টাকার ওপর 15% ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে 120 টাকার ওপর কত ছাড় দিয়েছে? না 15% ছাড় দিয়েছে বাই 100। এই 0 0 কাটা, 3 5 15, 5 2 10, 2 6 2 12। তার মানে কি হচ্ছে? 18 টাকা ছাড় দিয়েছে। তাহলে 120 টাকার ওপর কত ছাড় দিয়েছে? 18 টাকা। তাহলে 120 টাকার ওপর 18 টাকা ছাড় দিয়েছে, মানে 102 টাকাতে সে মালটাকে বিক্রি করেছে। তাহলে সিপি কত এখানে? 100, আর এসপি কত? 102। তাহলে 100 হিসাবে করেছি পার্সেন্টেজ, তাহলে 100 নিয়ে আমার মাথা ব্যথা হবে না। সিম্পল যেটা করব, 102 মাইনাস 100, তাহলে পার্থক্য হবে 2। পার্থক্য কত হবে? 2। তাহলে 2%, মানে শতাংশের অরুণের লাভের শতাংশের পরিমাণ কত হবে? ইটস 2। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট 11টা কি বলছে দেখো। 11টা বলছে একটা কক্ষের দৈর্ঘ্য প্রস্থের থেকে 20 মিটার বেশি। দৈর্ঘ্য বড় কার থেকে? প্রস্থের থেকে। একটা কক্ষর, আচ্ছা, এবার দৈর্ঘ্য 10 মিটার হ্রাস পেলে প্রস্থ 5 মিটার বৃদ্ধি পেলে মেঝের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে মেঝের ক্ষেত্রফল কত, এটা জানতে চেয়েছে। তবে সবার প্রথম যে কাজটা করতে হবে, আগে এটা ছবিটা বুঝতে হবে। এই একটা আয়তক্ষেত্রাকার ব্লক আছে। ঠিক আছে, এটার বেঁকে গেল কেন? এইটা হচ্ছে এক্স ধরলাম, আর এইটা এক্স প্লাস 20 দেখলাম। কেন? কারণ প্রথম শর্ততেই এরা বলে দিয়েছে যে একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের থেকে 20 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে প্রস্থ হচ্ছে 20 মিটার। সহজ কথা। এরপরে কি বলেছে? দৈর্ঘ্যকে 10 মিটার হ্রাস পেল, আর প্রস্থ 5 মিটার বৃদ্ধি পেল। ঠিক আছে, একটা যেটা তৈরি হলো সেটাই কি হলো? দৈর্ঘ্য এরকম হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ 5 মিটার বৃদ্ধি পেয়েছে। প্রস্থ কি হয়েছে? প্রস্থ 5 মিটার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আগে ছিল এক্স, আর এখন হয়েছে এক্স প্লাস 5। ঠিক আছে, আর কি বলেছে? যে মেঝের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, প্রস্থ 5, আর দৈর্ঘ্য 10 মিটার হ্রাস। দৈর্ঘ্য ছিল কত? এক্স প্লাস 20। দৈর্ঘ্য ছিল কত? এক্স প্লাস 20। এর থেকে 10 হ্রাস পেয়েছে, তার মানে -10। তার মানে অ্যাকচুয়ালি কি বেরোবে? এক্স প্লাস 10। তাহলে কত বেরোবে? এক্স প্লাস 10। বোঝা গেল? বোঝাতে পারলাম জিনিসটা? এইবারে এখানে যেটা মেন ফান্ডা যেটা, সেইটা হচ্ছে যে মেঝের ক্ষেত্রফলটা অপরিবর্তিত। মানে এইটা ঘরের মেঝের হিসাব নিকাশ হচ্ছে, এর যা ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সেম হবে। কি বললাম? এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সেম হবে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? না এক্স ইন্টু এক্স প্লাস 20। কারণ আমরা জানি ক্ষেত্রফল কি হয়, কোনো কিছু মানে ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ পেয়ে গেছি। একই রকম ভাবে এটাও দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, এক্স প্লাস 10
এক্স প্লাস 10 আর কি এক্স প্লাস 5। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই দুটো অপরিবর্তিত, এই জন্য আমরা সমান সমান চিহ্নটা ব্যবহার করেছি। এবারে জাস্ট ইকুয়েশনটাকে সলভ করব। কি করব? এক্স স্কোয়ার প্লাস 20x সমান গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, এখানে গুণ করলে 5x, আবার 10-এর সঙ্গে x এর গুণ করলে না 10x, আর 10-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 50। সবার প্রথম যে কাজটা করব, দুটো থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর কি পড়ে থাকছে তাহলে? 20x সমান 10 আর 5 15x প্লাস 50। তাহলে 15টা এই পাশে আনলাম না, 20x মাইনাস 15x সমান 50। তাহলে x এর ভ্যালু মানে 5x এর ভ্যালু কত? 50। তাহলে x এর ভ্যালু কত হবে? 10। কেন না 50/5 সমান হচ্ছে 10। তাহলে x এর ভ্যালু বেরোলো 10। তাহলে এবারে কি বলেছে? মেঝের ক্ষেত্রফল কত? ভালো কথা। তাহলে মেঝের ক্ষেত্রফল মানে কি? এখান থেকে বেরোবে। এক্স এর ভ্যালু কত বেরোলো? এক্স এর ভ্যালু বেরোলো 10। তাহলে এক্স এটা কি বেরোলো? এটা হচ্ছে প্রস্থ বেরোলো। তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে এক্স এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো? 10। তাহলে 10 যোগ 20 তার মানে হচ্ছে 30। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়? না দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 30 গুণ 10, তাহলে 300 বর্গ মিটার। 300 বর্গ মিটার কি হবে? না এইটার এই যে আমরা আয়তক্ষেত্রটা মানে ঘরের মেঝে যেটা, তার ক্ষেত্রফল হবে। তাহলে অপশন সি হবে 300। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে যায় জিনিসটা? চলো নেক্সট কি বলছে দেখো। বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ। সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে যে 20% মানে কত? 1/5। 20/1 সমান 1/5। তাহলে কার ওপর বলেছে? না বিক্রয় মূল্যের ওপর লাভ বলেছে। তার মানে এইটাকে বলছে এসপি, বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে বলছে প্রফিট। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 5, প্রফিট হচ্ছে 1। তাহলে বিক্রয় মূল্য যদি 5 হয় আর লাভ যদি 1 হয়, তাহলে ক্রস প্রাইস বা ক্রয় মূল্য কত হবে? 4 হবে। কস্ট প্রাইস কত হবে? সিম্পল ব্যাপার, 4 হবে। কেন 4 হবে? দেখো 5 মাইনাস 1 করলে তবেই তো হয় সিপি, বা সিপি প্লাস প্রফিট মানেই তো এসপি হবে। তাহলে সিপি কত? 4, প্রফিট হচ্ছে 1, এসপি হচ্ছে 5। হয়ে গেল। এবারে কি বলছে? তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ কত বার করতে বলেছে। বিক্রয় মূল্যের ওপর লাভ আমি 20% পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ কত হবে? আচ্ছা, লাভ কত মানে অ্যাকচুয়ালি কি হবে? পি বাই সিপি, কারণ ক্রয় মূল্যের ওপর লাভ বলেছে, ইন্টু 100%। এটাকে আমাকে বার করতে হবে। তাহলে পি কত? 1, সিপি কত? 4, এর 100%। তার মানে 4 25-এ 100 কি হবে? 25% হবে। কি হবে? 25%। তাহলে কত আসছে? এই যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ হবে 25%। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কগুলো কিন্তু খুব দেয় যে বিক্রয় মূল্যের উপর ঘেঁটে যাবে না, সিম্পলি ভাববে বিক্রয় মূল্যের উপর লাভ মানে নিচেরটা আমার সিপির জায়গায় এসপি হবে, আর এসপি যদি 5 হয় প্রফিট হবে 1। তাহলে 5 আর 1, এসপি 5 বিক্রয় মূল্য, সেখানে 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, কিন্তু যেখানে 5 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 5 মাইনাস 1 মানে 4 টাকা। অ্যাকচুয়ালি 5 মাইনাস 1 সমান 4 টাকা, এইভাবে এসছে। ঠিক আছে? বোঝা গেছে? এবারে 13টা দেখা, সবচেয়ে বেশি সবচেয়ে ছোট কোনটা, এটার একটা রুলস শেখাচ্ছি। আগে এগুলোকে লিখে নি সংখ্যাগুলোকে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কি কি আছে? 15, 16, 19, 20, কতটা? 13টা। 15, 16, 19, 20, 24, 25, 24, 25, 34/35। এই তো আছে হিসাবে। ওকে, সব কটা আসছে না। 15/16
ঠিক আছে, এবার সব কটা আসছে। তাহলে দেখো 15/16 একটা তো করতে পারি যে 15/16 দুটো দুটো করে নিয়ে করতে পারি যে 15/16 আর 19/20, এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে 15 দুগুণে 30, 300 হবে। আর এখানে হচ্ছে 19 × 16, 6 আর 4 হাতে 5, 6 6, 7 9 10 11 19, 4 10, 1 1 2 3, 304। তাহলে কোনটা ছোট হচ্ছে? এইটা ছোট হচ্ছে। তাহলে এইভাবে করে করে দেখতে পারি, কিন্তু আমি বলবো এইভাবে করে সময় নষ্ট করার কোনো মানে নেই, কোনো মানে নেই। তাহলে কি করতে পারি? দেখো আমরা যেটা করব, দেখো কি কি সংখ্যা আছে, 15/16, 15/16 এই দুটোর মধ্যে গ্যাপ কত না, 1-এর গ্যাপ আছে। 19/20 এই দুটোর মধ্যে গ্যাপ কত, 1-এর গ্যাপ। 24/25 এই দুটোর মধ্যে গ্যাপ কত, 1-এর গ্যাপ আছে। একই রকম ভাবে 34/35 এই দুটোর মধ্যে গ্যাপ কত, 1-এর গ্যাপ আছে। যদি এই রকম সিচুয়েশন থাকে যখন প্রত্যেকটার মধ্যে গ্যাপ সমান থাকবে, তখন আমরা সবচেয়ে ছোট কোনটা বলবো, এই যে সবচেয়ে ছোট ভ্যালু, মানে সবচেয়ে ছোট 15/16টা, মানে 15 আর 16 দুটো ডিজিটে সবচেয়ে ছোট, তাহলে এই ভ্যালুটাকে আমরা বলবো সবচেয়ে ছোট। ক্লিয়ার হয়েছে? এটা বোঝাতে পেরেছি। এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।